আইএলস স্পিকিং এর যে মূল ধারণা সেখান থেকে আগে শুরু করি। যে ধারণা মানে কিভাবে পরীক্ষায় আসে। একদম ক্যামব্রিজে যদি দেখি, এটা ক্যামব্রিজ 14। এখানে স্পিকিং এর পার্ট দেখবেন যে প্রথমে তিনটা পার্টে এটা পরীক্ষায় আসে: ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট। তিনটা পার্টে আসে। তো প্রশ্নগুলো আমরা একটু পরে এক্সপ্লেন করে দেখব। তো পার্ট ওয়ানে এখানে থাকে হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ টাইপের। এখানে কি ধরনের প্রশ্ন থাকে? প্রশ্ন থাকে হলো যে ক্যান্ডিডেট তার নিজের সম্বন্ধে কিছু প্রশ্ন তাকে করা হয়, যেমন তার লাইফ, তার হবিস, হ্যাবিট, ডেইলি রুটিন কেমন, এই টাইপের। তাহলে ফার্স্ট পার্টে থাকে তার ব্যক্তি রিলেটেড বেশিরভাগ সময়। এরপর পার্ট টু তে থাকে হলো একটা কিউ কার্ড, যেখানে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হয় কিউ কার্ডটার সম্পর্কে কোনো যদি নোট নিতে চান নোট নেয়ার। তারপরে আপনাকে 2 থেকে 3 মিনিট সেটার উপরে বলতে হয় একটানা। ওর মধ্যে এক্সামিনার আপনাকে আর কোনো প্রশ্ন করবে না। তারপর পার্ট থার্ডে গিয়ে এখানে কিছু অ্যানালাইটিক্যাল প্রশ্ন করবে আপনাকে, যেখানে আপনাকে একটু আইডিয়া জেনারেট করে উত্তর দিতে হবে এবং সেটা ব্যাখ্যা করতে হবে। মোটামুটি তার সাথে একটা আলোচনা করবেন ফার্স্ট পার্ট থ্রিতে। তো এই তিনটা পার্টে এরকম 3 ধরনের প্রশ্ন আসে। এখন আমরা যদিও ইন্ট্রোডাকশনে যেদিন ইন্ট্রোডাকশন ক্লাস হয় সেদিন আমরা এটা দেখছিলাম যে কিভাবে এখানে স্কোরিংটা করা হয়। যে স্পিকিং এর স্কোরিংটা আসে হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহারেন্স, এখানে থাকে 25% মার্কস। তারপরে লেক্সিক্যাল রিসোর্স, এখানে আপনার ভোকাব কেমন এবং কোনো কিছু ব্যাখ্যা করতে গিয়ে একদম প্রিসাইজ ওই বিষয়টা সম্পর্কেই ভোকাব ইউজ করছেন কিনা সেটার উপর ভিত্তি করে মার্কস থাকে 25%। তারপরে গ্রামাটিক্যাল বিষয় থাকে 25% এবং থাকে প্রোনাউন্সিয়েশনের উপর 25%। এই হলো পুরো স্কোরিং প্যাটার্ন। এরপর ভিত্তি করে আপনাকে 9-এর মধ্যে ওরা একটা ব্যান্ড স্কোর দিবে। তারপরে যদি দেখি ব্যান্ড 5 to 6 ভার্সেস ব্যান্ড 7 to 9, মানে এখানে দুইটা আলাদা আলাদা করে পার্টি আমি বিভক্ত করে দিছি, যে যারা মূলত স্পিকিং এ 5-6 পায় এবং যারা 7 থেকে 9 পায়, এই স্কোরে পায়, তাদের মৌলিক যে পার্থক্য বা তাদের ডিফারেন্স গুলো কোথায় হয় বেশিরভাগ সময়, জেনারেলি এর মধ্যেই ডিফারেন্স গুলো বেশি দেখা যায়। তো যখন আপনি ফার্স্ট পার্টে দেখবেন যে ব্যান্ড 5 থেকে 6 এর এই ব্যান্ড কারা পায়? যারা যাদের অ্যান্সারটা মনে হয় যে একটু মেমোরাইজ ভাবে দিছে। যেমন আপনাকে আপনার হোম টাউন সম্পর্কে জিজ্ঞেস করা হলো, আপনি শুরু করলেন যে অত সালে আপনার হোম টাউনে কোনো কিছু প্রতিষ্ঠিত হয়েছিল কিনা, এই ধরনের বিষয়গুলো, যেটা অনেকটা মেমোরাইজ বিষয়। তারপরে রোবোটিক অ্যান্সার। রোবোটিক অ্যান্সার বলতে যেন আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলার সময় যেমন একটা ন্যাচারাল ভাইব মেনটেন করেন, ওই বিষয়টা আপনার মধ্যে আছে কিনা সেটাও দেখা হয়। তারপরে গোজ অস্ট অফ টপিক, তার মানে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছে, আপনি সেটা থেকে একদম অফ টপিকে গিয়ে অ্যান্সার করতেছেন। তো এটা এরকম হইলে আপনাকে স্কোরিং করা হবে ধরেন 5 থেকে 5.5, 6.5 এর মধ্যে রাখা হয়। এখন যদি আমরা দেখি এই অ্যান্সারের ক্ষেত্রে ব্যান্ড 7 থেকে 9 যারা পায় তারা কি ধরনের কাজগুলো করে। তারা কি করে? রেসপন্ড ন্যাচারালি। রেসপন্স ন্যাচারালি মানে তারা একজন মানুষের সাথে যেভাবে কথা বলা দরকার, ন্যাচারাল কথাবার্তা, যেমন মেইনলি এটা আপনাকে যখন প্র্যাকটিস করেন একটা ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করতে বলার কারণে এটা যেন আপনার ওই ন্যাচারালি বিষয়টা মেনটেন থাকে। তারপরে যে বিষয় জিজ্ঞেস করছে এক্সাক্ট ওই টপিকেই সে কথা বলে, বাড়তি এক্সট্রা এদিক ওদিক কোনো কথা বলে না। অ্যান্ড যেটা সাউন্ড স্পন্টেনিয়াস, যেটাকে বলে যে আপনি ফ্লুয়েন্সি ভালো মেনটেন করছেন, ক্লিয়ারিটি দিয়েও প্রোনাউন্স করতেছেন, সে বিষয়টাও মেনটেন থাকে। মানে মূল কথা আপনার কথা বোঝা যায়। তারপরে পার্ট ওয়ানের ক্ষেত্রে ব্যান্ড 5-6 যারা পায় তারা লেন্থের ক্ষেত্রে একটা সমস্যা করে, যে ওয়ান ওয়ার্ড অর ওয়ান অর টু সেন্টেন্সে তারা অ্যান্সারটা করে এবং মাঝে মাঝে তারা স্টাক হয়ে যায়, থেমে যায়, এরকম একটা বিষয় তাদের মধ্যে দেখা যায়। কিন্তু দেখা যাচ্ছে যে যারা 7 থেকে 9 পায় তারা কি করে? আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করলো যে আপনি আপনার ফেভারিট ফুড কি?
এখন আপনি সাপোজ ধরলেন যে আপনার ফেভারিট ফুড হলো মিষ্টি, অথবা ধরেন কোনো একটা জিনিস আপনার ইচ্ছা, কারণ এখন সেটার পিছনে কারণটাও আপনি ব্যাখ্যা করে দিবেন। এখন সেটা হইতে পারে ১ বা ২ সেন্টেন্সে। তার মানে আপনি যেটা অ্যান্সার করলেন সেটার পিছনে একটা কারণ, স্টোরি বা এক্সাম্পল রিলেট করে দিলেন। তাহলে সেটার স্কোরিংটা বেশি আসবে। এরপর ভোকাবুলারিতে দেখা যায় যে 5 এবং 6 ব্যান্ডের স্টুডেন্টরা অনেক জেনারেল বা বেসিক ভোকাব ইউজ করে। আমরাই তো সবসময় দেখা যায় যে গুড, নাইস, আই লাইক, ফাইন্ড এই টাইপের মানে যেগুলো ইউজুয়ালি ব্যবহার করা হয় সে ধরনের ভোকাব ইউজ করে। কিন্তু দেখা যাচ্ছে যে ব্যান্ড 7 9 তারা একটু মানে এগুলো প্র্যাকটিস করলে চলে আসবে, কিন্তু আমাদের প্র্যাকটিস না করার কারণে হয়তো দেখা যায় যে আমরা এই ধরনের ইউজগুলা করি না। তো ওরা কি করে, আই অ্যাম কোয়াইট ফন্ড অফ, এটা সেও মানে সে ওটাই লাইক করার কথাই বলতেছে, কিন্তু বিষয়টা আরেকটু সুন্দর করে, যেটার কারণে ওদের ব্যান্ড স্কোরটা বেড়ে যায়। যারা ব্যান্ড 5 এবং 6 তাদের ফ্লুয়েন্সিতে দেখা যায় সমস্যা, মাঝে মাঝে কথা বলতে গিয়ে তারা স্টাক হয়ে যায়, আইডিয়া জেনারেশনে তাদের সমস্যা হয়। কিন্তু ব্যান্ড 7 থেকে 9 এদের কথা অনেকটা ফ্লুয়েন্ট থাকে। যেটা বলতেছিলাম যে কথার মাঝে আমরা যখন আইডিয়া জেনারেট করি তখন আমরা ব্যাক অফ দ্য মাইন্ড বাংলা চিন্তা করি আর বলার সময় ইংলিশ বলি। এই কারণে অনেক সময় আমাদের কথার মধ্যে কিছু এক্সট্রা পজ এই ধরনের গুলো চলে আসে। তো বেটার ওয়ে হলো এই ধরনের সাউন্ডগুলো অ্যাভয়েড করা সবচেয়ে বেটার ওয়ে। যখন এরকম মনে হচ্ছে আপনি আইডিয়া জেনারেট করতেছেন, একটু পজ দেন, মানে চুপ করে থাকেন, সাইলেন্ট হন। তাহলে ওই জিনিসটা আর থাকবে না। মানে না করার চাইতে পজ দিয়ে একটু সাইলেন্ট ১ সেকেন্ড ২ সেকেন্ড সাইলেন্ট থাকা বেটার। তারপরে দেখা যাচ্ছে ব্যান্ড 5-6 এর স্টুডেন্ট তারা জেনারেল স্ট্রাকচার বা জেনারেল গ্রামার বেশি ব্যবহার করে, কিন্তু ব্যান্ড 7-9 এরা মিক্সড টেন্স ইউজ করে। যেমন আপনি পাস্ট ব্যবহার করলেন, ফিউচার ব্যবহার করলেন, মানে আপনি ৩ ধরনের টেন্সই ব্যবহার করলেন, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার ৩ টাই। তো এই হলো দেখা যায় যে মৌলিক ডিফারেন্স। এছাড়াও তাদের আরো কিছু ডিফারেন্স আছে। আপনারা যদি যখন আমি লেকচার শিটটা দিয়ে দিব তখন এগুলো আরো ভালো করে দেখতে পারবেন। প্রথমটা আমরা যেটা ব্যাখ্যা করছিলাম ওইটা ছিল হলো পার্ট 1 এর জন্য। তারপরে এটা আছে পার্ট 2 এর জন্য। মানে প্রতিটা পার্টেই তারা কি ধরনের সেন্টেন্স ইউজ করে এবং তাদের ব্যান্ড স্কোর কমে যাওয়ার কারণ কি, আর কিছু স্টুডেন্টদের ব্যান্ড স্কোর বেড়ে যাওয়ার কারণ কি, মানে ৩টা পার্টেরই আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করা আছে। আগেরটা যে বললাম ওটা ছিল পার্ট 1 এর, এটা হলো পার্ট 2 এর। পার্ট 2 এর আমি ২-৩টা ব্যাখ্যা করতেছি। যে দেখা যায় যে যখন পার্ট 2 তে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হয়, যে কোনো একটা বিষয়ের উপর কথা বলতে বলা হয়। যেমন ক্যামব্রিজে যদি আমরা দেখি, এখানে দেখেন পার্ট 2 তে বলছে ডেসক্রাইব এ বুক দ্যাট ইউ এনজয়েড রিডিং বিকজ ইউ হ্যাড টু থিংক আ লট। তো যখন আপনাকে এ ধরনের একটা প্রশ্ন দিল, হইতে পারে আপনি জানেন অথবা জানেন না। সম্ভবত বেশিরভাগই দেখবেন যে আপনার বিষয়টা সম্পর্কে পড়া হয় নাই। এই ধরনের বিষয়গুলোই বেশি চলে আসে। তো তখন এই ব্যান্ড 5-6 এর স্টুডেন্ট এরা এরকম পায় কারা, যারা এটা নিয়ে অনেক প্যানিক করে। হয়তো আপনার কমন পড়ে নাই কিন্তু আপনি প্যানিক করে গেছেন। কারণ স্পিকিংটা এমনভাবে আপনি প্র্যাকটিস করবেন যাতে আপনার একদম কমন না পড়লেও আপনি অ্যান্সার করতে পারেন। কারণ এখানে কমন পড়ার চান্স খুবই কম। আপনি যতই মাক্কার বা অন্যান্য বিভিন্ন ভিডিওস বা বিভিন্ন সোর্স ফলো করেন না কেন, এখানে কমন পড়ার চান্স খুবই কম। আর ব্যান্ড 7-9 এরা কি করে, যখন আপনাকে ওই ১ মিনিট সময় দেওয়া হয় কিউ কার্ড থেকে প্রস্তুতি নেয়ার, তখন ওরা শর্ট কিউ কার্ড লেখা, মানে শর্ট ৩-৪টা কিওয়ার্ড লিখে রাখে যেটা পরবর্তীতে ব্যাখ্যা করতে পারে। এখন ব্যাখ্যা করার ওয়েটাও এখানে আমি এড করে দিয়েছি। যেমন এটা ভালো করে আরো লেকচার শিটে ব্যাখ্যা করা আছে যে আপনি প্রথমে একটা আইডিয়া নিবেন, আইডিয়াটাকে একটু ডেসক্রাইব করবেন, তারপর তার সাথে একটু পার্সোনাল স্টোরি অ্যাড করবেন, তারপরে সেটার বিষয়ে আপনার একটা ফিলিং, যে আপনি তখন সেটা করার সময় কেমন ফিল করছেন বা বিষয়টা নিয়ে আপনার চিন্তা ভাবনা কি। তো এইভাবে ৩, ৪টা, ৫টা স্টেজে আপনি অ্যান্সারটাকে বড় করতে পারেন। তো এভাবে একটা সেন্টেন্স বিল্ড করা হয়, মানে একটা অ্যান্সার বিল্ড করা হয়। তারপরে ব্যান্ড 5-6 স্টুডেন্ট যা করে সেটা হলো যে ওরা এখানে যে যা চাইছে, যেমন এখানে কিছু বুলেট পয়েন্টস দেওয়া আছে যেখানে তাদের কি বলতে হবে, যে হোয়াট দ্য বুকস ওয়াজ, ওয়াই ইউ ডিসাইডেড টু রিড ইট। তো এরকম দেখেন ৩টা
বুলেট পয়েন্ট দেয়া আছে। তো ব্যান্ড 5-6 এর স্টুডেন্টরা করে কি শুধু ওই বুলেট পয়েন্ট গুলোই ব্যাখ্যা করে, কিন্তু ব্যান্ড 7 থেকে 9 এর স্টুডেন্টরা এরা নিজের ওই ওই বুলেট পয়েন্ট গুলোতে অ্যান্সার করেই সাথে নিজেও কিছু অ্যাড করে ওর সাথে, হয় আরো কিছু 2-4টা বুলেট পয়েন্ট, একটা পার্সোনাল স্টোরি, ফিলিংস, এই বিষয়গুলো তারা অ্যাড করে যাতে বিষয় অ্যান্সারটা আরো সমৃদ্ধ হয়। আর ব্যান্ড 5-6 স্টুডেন্টরা কোহারেন্স ব্যবহার করে একদম কম, যেটা ব্যান্ড 7-9 এর স্টুডেন্টরা অনেক বেশি করে, যাতে আপনার সেন্টেন্সটা আপনার পুরো অ্যান্সারটা স্ট্রাকচার্ড মনে হয়। আপনি একটা বিষয় বললেন, সেটা ফার্স্টলি বললেন, তারপর ফার্দার মোর, মোর ওভার, বিষয়গুলো তাহলে স্ট্রাকচার্ড ওয়েতে সেন্টেন্সগুলো হয়। তো তখন এক্সামিনার বুঝতে পারে যে না, আপনি বিষয়গুলো ভালো মতো জানেন বা কিভাবে একটি স্টোরি বলতে হয়। তো আপনার তখন স্কোরটা বেশি আসে। তারপর ডিউরেশন যদি দেখি, ডিউরেশন যারা ব্যান্ড 5-6 এর স্টুডেন্ট তারা 1 মিনিট বা 1.5 মিনিট বা কথা বলার পরে দেখা গেছে থেমে গেছে, ওদিকে এক্সামিনার বসেই আছে ভিডিওতে আপনার সামনে, যে আপনি কি বলছেন শুনতেছে, আপনি থেমে গেছেন হয়তো বা একটু চুপ করে থাকার পর সে এক্সামিনার বলে দেবে যে আপনার সেকেন্ড স্পিকিং এর পার্ট 2 শেষ। কিন্তু যখন আপনি ওই ব্যান্ড 7-9 স্টুডেন্টরা কি করে, এরা অ্যান্সারটাকে বড় করে, বড় করার কারণে তারা দেখা যায় 2, 2.5, 3 মিনিট, অনেক সময় এক্সামিনার নিজে থেকে থামতে বলে, তখন আপনি 2-1 সেন্টেন্স ক্লোজিং সেন্টেন্স দিয়ে থেমে যাবেন। তো এইভাবেই অ্যান্সারটাকে বিল্ড করবেন। আই মিন প্র্যাকটিস করলে আপনার অ্যান্সারটা অটোমেটিক্যালি আস্তে আস্তে নিজের মধ্যে আসা শুরু হবে। তারপর পার্ট 3 তে যে মিস্টেক গুলো হয় এবং যেগুলো ব্যান্ড 7-9 স্টুডেন্টরা করে, সেগুলো যদি দেখি, যে পার্ট 3টা হলো মূলত আপনার এখানে একটা ডিসকাশন এরিয়া, যেখানে আপনাকে নিজের মতামত, নিজের ভিউজ, আপনি কোনো বিষয় সম্পর্কে কি ভাবেন, কি জানেন, এই বিষয়গুলো ব্যাখ্যা করতে হবে, বা ওনার সাথে উনি যে অ্যান্সার জিজ্ঞেস করতেছে সেটা বিষয়ে আপনার একটু আলোচনা করতে হবে। এখন কোন একটা বিষয় জিজ্ঞেস করলো, দেখা যায় যে আপনি সারফেস লেভেলে উত্তর দিলেন, যে একটা জেনেরিক অ্যান্সার, তখন আপনার ব্যান্ড স্কোরটা কমে যাবে, যেটা ব্যান্ড 7-9 স্টুডেন্টরা করে না। তারা ওই বিষয়টাকে অনেক ডিপলি ব্যাখ্যা করে। আমরা যদি মেইন ক্যামব্রিজ বুকের স্পিকিং পার্টটা দেখি, তাহলে ব্যান্ড পার্ট 3 তে দেখবেন যে এখানে দেয়া আছে, হোয়াট আর দ্য মোস্ট পপুলার টাইপস অফ চিলড্রেন্স বুক ইন ইউর কান্ট্রি। এখন আপনি সারফেস লেভেলে আনসার কি হতে পারে, যে আপনি কয়েকটা বইয়ের নাম বলে দিলেন যে এই বইগুলো চিলড্রেন্স বুক হিসেবে আমাদের দেশে ব্যবহৃত হয়। এখন ব্যান্ড 7-9 স্টুডেন্টরা কি করবে, ওইটা ব্যবহার তো হয়, কিন্তু কেন হয়, ওর সাথে আপনার রিলেশনটা কি, আপনি কিভাবে ওটা জানেন, এ ধরনের কোনো একটা স্টোরি অ্যাড করলেন যাতে অ্যান্সারটা একটু বড় হলো, শুনতে ভালো শোনা গেল, এরকম। তারপরে ব্যান যারা কম পায় তাদের মধ্যে একটা থাকে, একটা টেন্ডেন্সি থাকে যে আপনাকে একটা প্রশ্ন করলো, সেটার একটা দিক আপনি ব্যাখ্যা করলেন, যে শুধু পজিটিভ দিক অথবা শুধু নেগেটিভ দিক ব্যাখ্যা করলেন। কিন্তু ব্যান্ড 7 থেকে 9 যারা পায়, তারা বোথ পার্সপেক্টিভটাই ব্যাখ্যা করে। তারপর যখন কথা বলতে বলতে যদি নার্ভাসনেসের কারণে আটকে যায়, তখন দেখা যায় যে ব্যান্ড 5-7 স্টুডেন্টরা অনেক সময় থেমে, 5-6 স্টুডেন্ট তারা অনেক সময় থেমে যায়, যেটা 7-9 স্টুডেন্টরা করে না। তারা ওটা সামলে নিয়ে দেখা যায় যে একটু পজ দিয়ে আবার তারা নিজের মতো করে শুরু করতেছে। আমার যখন স্পিকিং টেস্ট হচ্ছিল, আমার স্পিকিং টেস্টের মধ্যে এই কিউ পার্ট না পার্ট 3 তে সম্ভবত, দুইটার যে কোনো একটা হবে, আমি একটু নার্ভাস হয়ে একটা সেন্টেন্স, দেখা গেছে একটা সেন্টেন্সের মধ্যে একটা বাংলা ওয়ার্ড বলে ফেলছিলাম, যেটা আসলে করা উচিত হয় না, কিন্তু নার্ভাসনেস এর কারণে বা কোনো কারণে হয়ে গেছে ওইটা। তো আমি তো ওইটা ওইটা হওয়ার পর যদি আর একটু প্যানিক করে যাইতাম, যে আমার তো একটা ভুল করে ফেলছি, তাহলে হয়তো আমার স্কোর আরো কম আসতো। যেটা আমি একটু থামছি, থামার পরে দেখা গেছে যে একটু নিজেকে সামলাইছি, না আর হইতে পারে এরকম, অস্বাভাবিক না। তো 1-2 সেকেন্ড পজ নিয়ে আমি আবার অ্যান্সারটা শুরু করছি, যে এভাবে এভাবে হয় কোনো বিষয় নিয়ে। তো দেখা গেছে যে মাশাআল্লাহ স্কোর ভালোই আসছে পরে।
তো যেটা বললাম যে এই যে ভোকাবুলারিতেও তারা অনেক বেসিক ভোকাব ইউজ করে, যেটা ব্যান্ড 7 থেকে 9 স্টুডেন্টরা অনেক রিচ বা একটু অ্যাডভান্স লেভেলের ভোকাব ইউজ করে। তারপরে যে স্ট্রাকচারের সমস্যা, সেন্টেন্স স্ট্রাকচারগুলো আপনাদের একটু কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে হবে, যেন এক্সামিনার বুঝতে পারে যে আপনার দক্ষতা আছে ভালো মতো সবকিছু ব্যাখ্যা করার। তারপর এখানে যদি দেখেন, এই গেল ধরেন আপনার ইন্ট্রোডাক্টরি পার্ট গেছে আগে, যে কিভাবে কিভাবে কোনটার অ্যান্সার কিভাবে করতে হয়। তারপর এই যে যেটা এখন আপনাদের করতে হবে আপনাদের স্পিকিংটা ডেভেলপ করার জন্য, সেটা কি যে কিছু প্রুভেন টেকনিক্স আছে আপনাদের স্পিকিংটাকে সুন্দর, ফ্লুয়েন্ট, সবার সামনে প্রেজেন্টেবল করার জন্য। যেমন প্রতিদিন রেকর্ড ইয়োর সেলফ ডেইলি, আপনি প্রতিদিন ভিডিও বানান 2-3 মিনিট করে, নিজে নিজে ভিডিও বানান। দেখেন যে ভিডিও বানাইতে গেলে দেখবেন যে একটা ভিডিও করতে আপনার মিনিমাম 3-4টা ভিডিও কাটতে হচ্ছে, নিজেরই পছন্দ হবে না ভিডিও করলে। তো এটা এটা করবেন, ভিডিও করা। তারপরে আরেকটা হলো থিঙ্ক ইন ইংলিশ। আমরা বেশিরভাগ কি করি, ইভেন আমি ওয়ার্ড বুকগুলো করছি, ভাবছি ওটা আপডেট করব। এখন ওয়ার্ড বুকগুলোতে কোনো ইংরেজির মিনিং আমরা বাংলায় দেখি। এখন এটা করলে কি হয়, আপনি প্রথমে বাংলাটাই চিন্তা করবেন বলার সময়, যেটা আসলে এই স্পিকিং এ ফ্লুয়েন্ট হওয়ার ক্ষেত্রে অনেক ট্রাবল সৃষ্টি করে। যে কারণ মানে আপনি যদি কোনো ওয়ার্ড দেখেন এবং ওই ওয়ার্ডের মিনিংটা ইংলিশেই পড়েন, তাহলে আপনি শুধু ইংলিশে চিন্তা করবেন। এটা একটা ভালো টেকনিক্স, যে বাংলায় মিনিং না পড়ে ইংলিশে পড়া। দেন আরেকটা টেকনিক্স যেটা হলো লার্ন ভোকাবুলারি ইন চাঙ্কস। সেটা কেমন, সেটা যদি দেখেন যে এই যে মেক এ ডিসিশন, দেখেন যদি শুধু মেক পড়তেন যে মেক মানে কি, ডিসিশন মানে কি, তাহলে আলাদা আলাদা হয়ে যেত। মেক এ ডিসিশন একসাথে যায়, যেটা এরকম এরকম একটা পোর্শন ধরে পড়া, তাহলে আপনার স্পিকিং এর ক্ষেত্রে সুবিধা হবে। যখন একটা ওয়ার্ড মাথায় আসবে সাথে সাথে ওই পুরোটা চলে আসবে। ওই জন্য একটা পোর্শন ধরে পড়লেও এটাও বেনিফিট দিবে। তারপরে ওই যে যেটা এর আগে ব্যাখ্যা করার সময় বললাম যে কিভাবে একটা সেন্টেন্সকে একটা আইডিয়াকে আপনি বড় একটা স্টোরিতে রূপান্তর করবেন, সেটার একটা টেকনিক্স দেওয়া। যে একটা পয়েন্ট আপনি চিন্তা করছেন, তারপরে সেটা বিষয়টাকে এক্সপ্লেন করলেন, তারপর সে বিষয়ে একটা এক্সাম্পল, দেন ওর সাথে আপনার একটা আপনার লিঙ্কটা কি, আপনার ওর সাথে ওই স্টোরির সাথে আপনার কোনো সম্পর্ক আছে কিনা সেটা ব্যাখ্যা করা, বা আপনার ফিলিংটা ব্যাখ্যা করা। এভাবে প্র্যাকটিস করবেন। এই যে প্রতিটা বিষয় এখানে টেকনিক্স গুলো দেয়া আছে, প্রতিটা বিষয় আপনাকে হেল্প করবে যদি আপনি ঠিকমতো প্র্যাকটিস করতে পারেন। আর এই যে শ্যাডো নেটিভ স্পিকার্স, এটার দ্বারা কি হবে, এটা যদি করেন দিনে আধা ঘন্টা করে, আপনার দেখা যাবে যে প্রোনাউন্সিয়েশন প্লাস অ্যাকসেন্টও অনেকটা ঠিক হয়ে যাবে। কারণ শ্যাডোইং প্র্যাকটিসটা হলো কোনো ইংরেজি স্পিকার বা যে ল্যাঙ্গুয়েজ আপনি শেখেন ওই ল্যাঙ্গুয়েজের কোনো স্পিকারের কথা শুনে সেটার পাশাপাশি আপনি নিজেও বলা, উনি সেন্টেন্সটা বলছে ওটা শুনে উনি যেভাবে বলছে সেভাবে আপনি ওটা মিমিক করছেন, তাহলে আপনার স্পিকিংটা ইমপ্রুভ হবে। দেন যেটা আমরা ইউজুয়ালি অনেকেই করি, প্র্যাকটিস উইথ এ পার্টনার। এবং পার্টনারটা ওরকম পার্টনার রাখা যাবে না যে আপনার হ্যাঁতে শুধু হ্যাঁ মেলায়। পার্টনার ওইরকম রাখবেন যদি সম্ভব হয় যে আপনার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে সে বিষয়টা যেন ধরায় দেয়। দেন এক্সপ্যান্ড এভরি সেন্টেন্স অলওয়েজ, মানে আপনি যখন প্র্যাকটিস করবেন শুরুতেই এরকম ভাবে প্র্যাকটিস করেন যেন প্রতিটা অ্যান্সার আপনি এক্সপ্যান্ড করেন, বড় করে করার চেষ্টা করেন। তাহলে আপনার ওই যখন বড় করে করার সময় আসবে একটা অ্যান্সার, তখন আপনার আর সমস্যা হবে না। আর আপনি যদি ছোট করে প্র্যাকটিস করেন তাহলে দেখা যাবে যে পরবর্তী থেকে অ্যান্সার একটু বড় করার সমস্যা হয়ে যাবে। তারপর যে আপনাকে স্পিকিং এর যে সময়টা দেয়া হয় সেটা একটু ওয়াইজলি ইউজ করা, বিশেষ করে কিউ কার্ডের সময় যে আপনাকে 1 মিনিট সময় দিবে কিছু কিওয়ার্ড লেখার, তখন আপনার ওগুলো একটু ঠিকঠাক করে সময়টা ইউজ করা, যেন অ্যাভয়েড না করেন বা কোনটার পর কোনটা বলবেন, এটা একটা সুন্দর মতো
স্ট্রাকচার কিওয়ার্ড লিখে রাখা। এবং যদি আপনি ৫-৭টা কিওয়ার্ডও লেখেন, এখন একটা কিওয়ার্ড থেকে আপনি ধরেন ১৫-২০ সেকেন্ড কথা বললেন। এখন ৫টা লিখলে আপনি দেখেন ১৫-২০ সেকেন্ড করে লিখলে আপনার আরামসে ২-২.৫ মিনিট হয়ে যায়। এরকম ৫-৭টা যে বিষয়ে আসুক ৫-৭টা কিওয়ার্ড লিখে রাখবেন যখন কিওয়ার্ড দিবে। তারপর এখানে দেখবেন যে লেকচার এড করা আছে যে কমন যে মিস্টেকস গুলো আছে সেই মিস্টেকস গুলো না করা, এগুলো একটু দেখে এগুলো না করার চেষ্টা করবেন। এজন্য এখানে ধরেন কিভাবে লিখবেন এবং মানে কিভাবে টিপস এন্ড ট্রিক্স যেগুলো বলে যে আপনার ইমপ্রুভ করার বিষয়গুলো দেওয়া আছে, আবার কি কি অ্যাভয়েড করবেন সে বিষয়গুলো এখানে অ্যাড করা আছে। এই আইএলটিএস স্পিকিং এর ব্যান্ড 7 থেকে 9 স্ট্রাকচারস এন্ড স্ট্র্যাটেজিস। এখন আপনারা যখন কথা বলবেন তখন আপনারা যখন আমি কিছু ভিডিও দেখছি যারা ভিডিও আমাকে পাঠাইছেন, সবসময় আপনারা জেনারেল সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করেন। এজন্য আমি এখানে সেন্টেন্স স্ট্রাকচারই করে দিছি যে নিজের সম্পর্কে যখন আপনার নিজের সম্পর্কে বলার সময় আসবে তখন কোন কোন 10টা স্ট্রাকচার ইউজ করতে পারেন। এখানে এই স্ট্রাকচারগুলো দিয়েই ডেইলি প্র্যাকটিস করবেন যখন নিজস্ব ওয়ার্ড আপনার ডেইলি টাস্কে থাকবে। এখানে এই স্ট্রাকচারগুলো যে লেখা আছে স্ট্রাকচারগুলো একদম ব্যান্ড 7 থেকে 9 স্ট্রাকচারের মধ্যে পড়ে। তো যখন প্র্যাকটিস করবেন এই স্ট্রাকচারে প্র্যাকটিস করবেন, কোনো জেনেরিক স্ট্রাকচার আর প্র্যাকটিস করবেন না আজ থেকে। এরপরে 10টা স্ট্রাকচার দেয়া আছে হলো আপনি যখন কাউকে ব্যাখ্যা করবেন মানে কোনো ব্যক্তিকে, যেমন আজকের মনে হয় ডেইলি টাস্ক ছিল কোনো ফ্রেন্ড সম্পর্কে। তো যখন আপনি একটা পার্সনকে ব্যাখ্যা করবেন তখন এই পার্সনকে ব্যাখ্যা করার ক্ষেত্রে কোন কোন 10টা স্ট্রাকচার অ্যাডভান্স স্ট্রাকচার ইউজ করবেন সেটা এখানে অ্যাড করা আছে। এই স্ট্রাকচার থেকে প্র্যাকটিস করবেন যে যেন এই ধরনের কথাবার্তা আপনার মুখ দিয়ে বের হয় যখন কোনো ব্যক্তির সম্পর্কে কথা বলেন। জেনেরিক কথাবার্তা যেন না বলেন, যেমন হি ইজ গুড পারসন, এই টাইপের কথাবার্তা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন, যেহেতু স্পিকিং দিবেন, স্পিকিং এ ভালো করতে হবে। দেন কোনো জিনিস বা অবজেক্টকে ব্যাখ্যা করার জন্য 10টা স্ট্রাকচার দেয়া আছে। কোনো অবজেক্ট ব্যাখ্যা করবেন, এখানে ব্যান্ড 7 থেকে 9 লেভেলের স্ট্রাকচার দেয়া আছে। স্ট্রাকচারগুলো আপনি যদি পিন পয়েন্ট অ্যাকুরেসিতে ব্যবহার শেখেন আপনার মানে মোটামুটি কথা বলার লেভেলই 1-2 ব্যান্ড আপ হয়ে যাবে। এজন্য যখন আমার ডেইলি টাস্কে কোনো অবজেক্ট পড়ে তখন এই স্ট্রাকচারগুলো ব্যবহার করবেন। এই স্ট্রাকচারগুলো একটু মুখস্থ করতে হবে কষ্ট করে, কারণ একদম এগুলো একবার দেখলেই পারা সম্ভব না। হয়তোবা আপনি ১ম দিন হয়তোবা ৩টা বা ৪টায় ব্যবহার করলেন। এভাবে আপনি এট লিস্ট আত্মস্থ করেন। যেন আপনার মুখ দিয়ে জেনেরিক বিষয়গুলো আর না আসে। তারপর এটা আগেই ব্যাখ্যা করছি যে 7 লেয়ার্ড মেথড, কোনো আইডিয়াকে বড় করার যে টেকনিক্সটা সেটা এখানে দেয়া আছে, যেটা আগেই ব্যাখ্যা করা হয়েছে। আপনারা এটা যখন দিব তখন আরেকটু দেখে নিবেন। কোনো বিষয় প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন পরে। কি ভুল করে ব্যান্ড কি ভুল করার কারণে আপনি ব্যান্ড 5-6 পাবেন, আর কি যে যেগুলো একটু ঠিক করে নিলে মানে একটু স্লাইটলি ডিফারেন্ট করে নিলে আপনি দেখা যাবে যে 7 থেকে 9 ব্যান্ডের মধ্যে আপনার স্পিকিংটা চলে আসছে। সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে একদম। এর আগে তো আমি বলছিলাম যে এখানে যেমন ব্যাখ্যা করলাম যে কি ভুলগুলো করে, যে ব্যান্ড 7 কি ভুল করার কারণে ব্যান্ড 5-6 পায়, আর কি ওইগুলো ঠিক করার কারণে 7-9 পায়। এখন এগুলার একদম মানে প্রায়োগিক পার্টগুলো যে আপনি এটার বদলে আসলে কি দিবেন একদম সেটাই দেওয়া। যে ভেরি ইম্পর্টেন্ট বাদ দিয়ে অ্যাবসলিউটলি ক্রুশিয়াল, প্যারামাউন্ট ইম্পর্টেন্স, এইগুলো ইউজ করবেন। আজ থেকে বলে যাবেন যে ভেরি ইম্পর্টেন্ট নামে কিছু ছিল, কারণ আপনার যখন বলে এটা ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়গুলোই আসে মাথায়। তো আজকে থেকে ওটা ভেরি ইম্পর্টেন্ট না, ওটা হলো অ্যাবসলিউটলি ক্রুশিয়াল। এইভাবে মানে ধরে ধরে প্র্যাকটিস করবেন যে আমি এগুলা বলি আমার মধ্যে এই বিষয়টা বারবার আসে, ওইগুলো আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করব এই রিপ্লেসমেন্ট গুলো এখানে আমি অ্যাড করছি। এই রিপ্লেসমেন্ট গুলো একটু দেখে মুখস্থ করে নেবেন যেন মুখ দিয়ে আর ভেরি ইম্পর্টেন্ট তারপরে যে আই থিঙ্ক এগুলা না আসে। আই থিঙ্ক না বলে ফ্রম মাই পার্সপেক্টিভ, ইট কুড বি আর্গিউ দ্যাট, এই ধরনের একটু অ্যাডভান্স সেন্টেন্স ইউজ করবেন।
তো এখানে এগুলো দেওয়া আছে, একটু কষ্ট করে এগুলো আপনার মুখস্থ করে নিতে হবে। প্রথম দিকে জানি আসবে না, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আসবে। তারপরে ওখানে যে বললাম যে আগে যেমন বলছি যে ব্যান্ড 5-6 হওয়ার কারণ কি, যে কোহারেন্সটা ঠিক মতো ব্যবহার না করা। এখন কোহারেন্স ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন এবং কোন কোন বিষয়ে কেমন ব্যবহার আসবে সেটা এখানে দেওয়া আছে। যেমন কোনো একটা পয়েন্ট আপনি অ্যাড করবেন, যেন একটা তথ্য দিছেন কোনো বিষয় সম্পর্কে এবং ওর সাথে আরেকটা তথ্য অ্যাড করতে হবে, তখন আপনার যে ফার্দার মোর, হোয়াট ইজ মোর, নট অনলি দ্যাট বাট অলসো, ইন অ্যাডিশন টু দিস। তো এইভাবে পরবর্তী তথ্য দেওয়ার সময় এই বিষয়গুলো আগে লাগাবেন। তারপর যখন শোয়িং এ কন্ট্রাস্ট, মানে কোনো বিপরীত বিষয় যখন আপনি ব্যাখ্যা করবেন ওই বিষয়েরই, তখন ব্যবহার করবেন হাউ এভার, অন দ্য আদার হ্যান্ড। তার মানে আপনি দেখতেছেন যে একটা স্পিকিং এর পারফেক্ট অ্যান্সার বা পারফেক্ট ব্যান্ড স্কোর পাওয়ার জন্য যে যে বিষয়গুলো দরকার এখানে অ্যাড করা আছে। যেমন গিভিং এ রিজন, কোনো একটা বিষয়ের কারণ দিবেন। এখন আমরা সবসময় সবচেয়ে বেশি মনে হয় ইউজ করি লাইক, সাস অ্যাস, কিন্তু এছাড়াও ওগুলা বেশি ইউজ হয় এবং বেসিকের মধ্যে এখন পড়ে। ওর থেকে আপনারা ইউজ করবেন এই যে এখানে কি কি ইউজ করবেন সেগুলো দেওয়া আছে, রিজন ফর দিস, দিস টিম ফর্ম, স্টেমস ফর্ম। তো গিভিং অ্যান এক্সাম্পল, এক্সাম্পল দিতে কতগুলো দেখেন ব্যবহার করা যায়। আমরা যেমন ব্যবহার করি ফর ইনস্ট্যান্স, এটাই মনে হয় বেশি ব্যবহার করা হয়। তাছাড়া এর ছাড়াও এই যে এ ক্লিয়ার এক্সাম্পল অফ দ্য ওয়ার্ড উড বি, যে এরকম কিছু অ্যাডভান্স এখানে ব্যান্ড 7-9 এর ওয়ার্ড দেওয়া আছে, এগুলা প্র্যাকটিস শুরু করে দিবেন। মানে একটু খাটতে হবে আর কি। আর এটা করলে কি হবে, স্পিকিং এর জন্য যদি এটা প্র্যাকটিস করেন, বিশেষ করে যে একটা মানে আমরা যে বেসিকটা ইউজ করতেছি, বেসিকের জায়গায় যখন এরকম অ্যাডভান্স ব্যান্ড 7-9 ইউজ করব, এটা আপনার কাজে আসবে আপনার রাইটিং এর ক্ষেত্রেও। কারণ রাইটিং এও আপনি দেখবেন যে লিখতে গেছেন, ওই লিখতে লিখতে আই লাইক ইট এ লট এই ধরনের বিষয়গুলো চলে আসবে, যেখানে আপনারা যে কি কি ইউজ করতে পারেন এটা যদি প্র্যাকটিস করেন, তাহলে স্পিকিং এর ক্ষেত্রেও এটা আপনার মাথায় আসবে, রাইটিং এর ক্ষেত্রেও মাথায় আসবে। তো এই এই একটা জিনিস শিখলে আপনার দুইটা জায়গায় উপকার হচ্ছে। এজন্য নিজের বেসিকটা চেঞ্জ করে ফেলেন, বেসিকের বদলে অ্যাডভান্স গুলো ইউজ করেন। এখন এই যে এখানে যেমন দেওয়া যে স্ট্রং পার্সোনাল ওপিনিয়ন, কোনো বিষয়ে আপনি একদম স্ট্রংলি একটা ওপিনিয়ন দিবেন যে না এইটাই হবে, তখন আই ফার্মলি বিলিভ দ্যাট, আই অ্যাবসলিউটলি কনভিন্স দ্যাট, এই যে এই ধরনের ওয়ার্ড ইউজ করতে হবে যে না এটাই হবে, এটাই জানি আমি। তো ওরকম কিভাবে কোনটা ইউজ করতে হবে সেটা এখানে অ্যাড করা আছে। এখন আমি আপনাদের কাছে গুছায়া সব দিচ্ছি, এখন প্রয়োগ করার এবং পড়ার দায়িত্ব সম্পূর্ণই আপনাদের, কারণ স্কোর আপনাদেরই দরকার। তো আমি যেটা করার দরকার সেটা আমি মনে হয় ঠিক মতোই করে দিচ্ছি, যে কোন কোন বিষয়গুলো দরকার, কারণ এগুলো একসাথে করে পাওয়া একটু টাফ। তারপরে যে যে বিষয়গুলো আর কি দরকার এখানে আমি সবই অ্যাড করছি সেকশন সেকশন ওয়াইজ। অপিনিয়ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, আহ, কোন একটা ভিউকে আপনি অ্যাকনলেজ করতেছেন তখন কি দিবেন, মানে প্রতিটা বিষয়ে 2-3টা করে মিনিমাম অল্টারনেটিভস দেওয়া আছে। যদি আপনি প্রতিদিন এক একটা সেকশন করেও পড়েন আপনার হিউজ ইমপ্রুভমেন্ট হবে। তারপরে দেখবেন যে এখানে সেকশন 8 এর মধ্যে এখানে পার্ট 2 এর ক্ষেত্রে যে কিভাবে আপনি অ্যান্সার করবেন সেই স্ট্র্যাটেজিটাও দেওয়া আছে। যদি আমি একটু দেখাই দেই যে আপনি যখন কথা শুরু করবেন তখন শুরু করার প্রথমে একটু একটা বিষয়ে আইডিয়া দিয়ে নিলেন, যেটাকে বলতেছে হুক, যে মেইনলি আপনি কোন বিষয়ে কথা বলবেন সে বিষয়টা বললেন। তারপর সেটা একটু স্লাইটলি ব্যাখ্যা করলেন যে সেটা কি, হু হোয়েন ওয়্যার, মানে সেটা কি, কখন কোথায় হয়েছিল, মানে ওটার পিছনের কারণ, আই মিন রিজনটা ব্যাখ্যা, এই টাইপের। তারপরে অ্যাড্রেসিং দ্য কিউ কার্ডস পয়েন্টস, আপনাকে যে কিউ কার্ডের পয়েন্ট দেওয়া হয়েছে, দেখাইলাম আগে 3-4টা করে পয়েন্ট থাকে কিউ কার্ডে, সেগুলো অ্যান্সার করা। তারপরে পার্সোনাল ফিলিং অ্যাড করবেন। এভাবে কিউ কার্ড কিভাবে সাজাবেন সেটা ধাপে ধাপে এখানে অ্যাড করা আছে। তো এগুলো আপনাকে আমি দিয়ে দিব। এরপরে যখন আপনার ডেইলি টাস্ক করবেন চেষ্টা করবেন এই আপনার বেসিক কথাগুলো রিপ্লেস করার, কারণ লাস্ট
আজকে মনে হয় ডে 6 অথবা 7 চলতেছে ডেইলি টাস্কের। আপনাদের কথাবার্তা এখনো সেই মানে বেসিক লেভেলেরই রয়ে গেছে, যেটা আমি বারবারই বলছি যে আপনাদের সেন্টেন্স গুলা চেঞ্জ করতে হবে। এখন চেঞ্জ করে কি দিবেন সে বিষয়টা নিয়ে হয়তো কনফিউজ ছিলেন, এখন আর কনফিউশন নাই আই থিঙ্ক।